ভাবি আপনি ব্যাগ গোছাইতেছেন, কোথায় যান? আমি আমার বাপের বাড়ি চলে, আমি এই বাড়িতে থাকবো না। চাচু আমি তোমার না দেখে থাকতে পারবো না, আমি তোমার ছাড়া যাবো না চাচু। ওরে ছাড়াও তো তোর চাচ্চু থাকতে পারবো না রে মা, তুই আমার কলিজার টুকরা। এই আপনারা কেন চলে যাবেন? তোমার মাথার বোঝা কমাইতে। কিসের বোঝা? তুমি এখনো কোনো কাজকর্ম করো না, মধ্যে কইছো যে তোমার ভাইয়ের সব ঋণ তুমি শোধ করবা। এত কিছুর মধ্যে যদি আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি তাহলে মাথার বোঝা আরো বাইরে যাবে। বোঝা না ভাবি, আপনারা আমার বোঝা। ঠিক আপনারা কোথাও যাইতে পারবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন ভাবি। আমার জামাই মরে গেছে, এটাই আমি কি করবো? অধিকার এই বাড়িতে থাকবো বলো? আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? আপনি আমার ভাইয়ের বোন, সেই পরিচয়ে আপনি এই বাড়িতে থাকবেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মুছে গেছে, তাহলে দরকার করলে আমি আপনার নতুন পরিচয় দেবো। নতুন করে পরিচয় দিব মানে? পরিচয় দেবো মানে প্রয়োজন আমি আপনার বিয়ে করুন ভাবি। রাশেদ, এইটা তুই কি করছ? আমি ঠিকই কইছি, প্রয়োজন আমি ভাবিরে বিয়ে করবো। ভাবি আমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবো, আমার কলিজার টুকরা মুক্তা আমার মায়ার পরিচয় এই বাড়িতে থাকবে। এত ভয় লাগে রাশেদ, তোমার কথা বলো। তোর স্বামীর অনেক ভালোবাসি, জায়গা আমি কাউরে দিতে পারবো না। আমার স্বামীর স্ত্রীকে নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে চাই। আমি জীবনে অন্য কাউরে বিয়ে করতে পারবো না, কাজ দিতে পারবো না। যাবো না আমার বলেন। আমি হইতেছে তোর ভাবি আমাকে জন্য মাঝে মাঝে একটু সময় দিব, মিষ্টি মিষ্টি কথা কইব, আমাকে খুশি কইরা দিব। ব্যবস্থা যদি তুই করতে পারো, টাকা আর দিতে হইব না, সমস্ত ব্যবস্থা আমরা করবো। দিটা কিন্তু একেবারে খারাপ দেন নাই। আপনারা দুইজন ভাইয়ের কাছ থেকে 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা পাইতেন, আমি আপনি করে 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিব। আপনাকে দুইজনেরই তো দুইটা আবি একটা জোয়ান মাইয়া আছে না, মাইয়া দুইটা আমার হাতে তুলে দিবেন, আমি একটু ফুর্তি পারলাম আর কি। আমার ভাই মরে গেছে, সেই দিনই আমি অর্ধেক মরে গেছি, বাইসা আছি। মা বাঁচতি আর ওই ভাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস, কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা মইরা যাইবো। আর যদি বাইচা থাকা স্বাদ মইরা যায়। কি ব্যাপার মা, তোমরা বাইরে বসে রয়েছো কেন? এত দেরি করছিস? আমার জন্য চকলেট নিয়ে আসছো? হ্যাঁ ভাবি, তোমার সাথে আর মায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা কো? আমি বিয়ে করবো। বিয়ে করবি মানে? কথা মতো ঠিক আছে? এদিন এখনো শোধ করতে পারো না। কত কষ্টে সংসারটা চলতেছে, কোনদিন বেকার। তুই বিয়ে করবি? তুমি এগুলা কি কইতেছো? তোমার এতগুলো টাকা দিতে চাইবো কেন? তুমি যে মায়ের বিয়ে করতেছো, সে মায়ের কোনো সমস্যা নেই তো? না ভাবি, তো মাইয়ার আগে 3টা বিয়ে হয়েছিল, জামাই মরে গেছে। 3টা জামাই মারা গেছে তো পাশের গ্রামের তিলু তালুকদারের মেয়ে আসার, এটা বিয়ে করার কথা ভাবতেছো? ভাবি আমি আশার এই বিয়ার কথা কইতেছি। মানুষ আমার মরা বাইরে নানান ধরনের কথা কইতেছে, পাওনাদাররা কোন নজর আমার ভাবির দিকে তাকাইতেছে, নানান ধরনের ইঙ্গিত করতেছে। মা এই বাইচা থাকলে কি এটা সহ্য করতো না? কেমনে সহ্য করি? তোমরা মুখে 2 বেলা ঠিক মতো ভাত তুইলা দিতে পারতাছি না আমি। আমার বাপ মরা বাস্তির চাহিদাগুলো আমি পূরণ করতে পারতাছি না। বাইচা থাকুন কয় না, মা এটারে বাইচা থাকুন কয় না। তুমি মনে হয় ভুলে গেছো, আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছি যে 1 মাসের মধ্যে পাওনাদার সব টাকা আমি পরিশোধ করে দিই। আমি তো পারতাছি না, আমি পারতাছি না মা। ওই মায়ের বিয়া করতে যায় আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব, কারণ ওই মাইয়ার বাপের টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ হইব। সে শোধ করতে পারলে আমার ভাবির দিকে আর কেউ কোন নজরে তাকাইতে পারবো না। ভাই কবরে শুয়ে আর কষ্ট পাইবো না মা। আমি কালকেই ওই বাড়িতে যাবো, সব কথাবার্তা ঠিক করবো, এরপরে আমার কপালে শ্বাস যদিও কোনো কিছু করে আর তোমার ভাবির উদ্দেশ্য বড় বোনের মতো না দেখে, তোমার ভাস্তির তুমি মেয়ের মতো না দেখে, শুধু এবার বলবা এই আমি কাইটা নদীতে ভাসাই দেবো। ধন্যবাদ স্যার। আমার শেষ আরেকটা কথা আছে। আপনি আমার যে টাকাটা দিতেছেন, এইটা আপনি যৌতুক হিসেবে বিবেচনা করতে পারবেন না, আমি আপনার কাছ থেকে ধার হিসেবে নিতেছি। আল্লাহ যদি কোনোদিন আমার দিন ফিরায়, এই টাকাটা আমি আপনার ফেরত দেবো, দিন কিন্তু আপনি না করতে পারবেন না। একটা ভালো মানুষ, তার প্রমাণ তুমি আবার দিবে। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলো এই টাকার লোভ কিছুতেই সামলাতে পারতো না। ঠিক আছে, তুমি টাকা ফেরত দিতে চাইতো, দিবে। আর যদি না দাও, তা তো আমার কোনো সমস্যা নাই বাবা। কি তোমার কথা শুনে ওর প্রাণ জুড়ে গেল। তোমার কি কমু, তোমার মতো ভালো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তো খুবই খুশি। যেহেতু 2 পক্ষ আপনারা রাজি, আমরা শুভ কাজে দেরি না করি, কি বলেন চাচা? বেঈমান, করে কথা দিছিলে 1 মাসের মধ্যে তুই তোর বড় ভাইয়ের ঋণের টাকা পরিশোধ করবি। 1 মাস হয়ে যাইতেছে, অথচ তুই আম করে কোনো টাকা পয়সাই দাস নাই। আমরাও চুপ থাকবো না। তার ভাবি রে এখনই আমরা তুলে লয়ে যাবো, তার বাড়ি ঘর সব দখল করবো, দরকার ফেলে তার ভাইয়ের লাশ কবর থেকে উঠাইয়া কোন গাছ বিক্রি করে দেবো। এই নে পাইছস টাকা, টাকা বুঝা পাইছস, আর বাড়িতে বাইরে যা। কোনদিন আমার বাড়ি, আমার ভাবি যদি কারো দিকে চোখ দেখ, চোখ উড়ে আমরা আর কেউ কোনো বাজে কথা বলবো না। যে কেউ চোখ তুলা তাকাই বলে আমি সবার ঋণ পরিশোধ করে দিছি। ভাবি আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছিলাম যে ভাইয়ের ঋণ পরিশোধ করবো, এবং সেটা আমি শোধ করছি। এটা সম্ভব হয়েছে ওই আশার কারণে। আশা আজ থেকে তোমার ছোট বোন, এটা মানুষ এই পরিবারটারে মারে দেখে রাখতে পারবে না। এই পরিবার আর দুঃখ দেখতে চাই না মা, আর দুঃখ দেখতে চাই। কিরে মুক্তা, তুই এই জায়গায় কি করতেছিস?
কেন আবার ঘুমাইতে আসছি? ঘুমাইতে আইছস মানে? তুই এই জায়গায় ঘুমাবি কেন? যা তোর মার কাছে যা, মার কাছে যা ঘুমা যা। সুন্দর করে আদর করে গল্প শুনে ঘুম পাড়ায় দেয়, তাই আমি চাচুর সাথে ঘুমাবো। আরে এই তোর বলতেছিস তুই মার সাথে ঘুমাবি যা। আপনার মাইয়া কই থাকে এত রাত করে? সেই খেয়াল কি আপনার আছে? দেখেন সে এখানে এসে বলতেছে ও নাকি আমাদের সাথে ঘুমাবে, আর এখান থেকে নিয়ে যান। ও সবসময় চাচার লোকে ঘুমায় তো, তাই আজকেও বুঝতে পারে নাই, ভুল করে এসে ঘুমাই গেছে। সবসময় আজকে তো এক না, আপনি জানেন না আজকে আমার আর রাশেদের বাসর রাত। ওই এরকম আছে স্যার, ঘুমানোর জায়গা নেই না? কি ব্যাপার ভাবি, আপনি মুখটা নিয়ে দিতেছেন কেন? না চাচু, কাকিমা আমার এখানে ঘুমাইতে মানা করছে, কারণ মা আমারে নিয়ে যাইতেছে। তোমার আশা, তুমি আমার ছোট আম্মারে অনেক ঘুমাইতে নিষেধ করছো। হ্যাঁ না করছি, আমরা দুজন জামাইবো, আজকে আমগো বাসর রাত, আমরা একসাথে ঘুমাবো, তার মধ্যে ও আমগো মাঝখানে থাকবো কেন? ও এইখানে থাকবে কারণ ও আমার ভাইয়ের মেয়ে, ও আমার কলিজার টুকরা আশা, আমার সারা ঘুমাইতে পারে না। তাছাড়াও ছোট মানুষ, ঘুমাইলে আমি ওর মার কাছে নিয়ে দিয়ে আসতাম। আশা, আমি তোমার বিয়ার আগে পরিষ্কার করে কইছি ভাবি আর আমার ভাস্তির বিষয়ে তুমি কোনো ওজোর আপত্তি করতে পারবে না। এখন আপত্তি করতেছো কেন আশা? তার বাচ্চা কখন সে ঘুমাইবো আর কখন তারে তুমি তার মায়ের কাছে দিয়ে আসবা, ঘুমাতে বসে তো আমি এত নাটক দেখতে পারবো না। খো আজকে আমগো বাসর রাত, আমি চাই না এই রাতে কোনো ঝামেলা হোক। আসতে পারবে কিন্তু রাতের বেলা আসতে পারবে না। না, ও আমার কাছে কখন আসবো না আসবো সেটা তো তোমার ইচ্ছার উপর নির্ভর করবো না আশা। তখন মন চাইবো তখন আমার কাছে আসবো। তাতে যদি তোমার সমস্যা হয় তুমি অন্য রুমে যাই ঘুমাও। ঘুমানোর পর আমি ওর মার কাছে দিয়ে আসবো, তারপর তোমার ডাকে নিয়ে আসবো। কি কইলে তুমি? আমি তোমার বিয়ে করার নতুন বউ, আজকে আমগো বাসর রাত, আর বাসর রাতে তুমি কইতাছো তুমি তোমার ভাতিজির লগে ঘুমানো জায়গায় ঘুমাইতে কইতাছো? ঘুমা তোমার ভাতিজির লগে, আমি যাই অন্য জায়গায়। আশা তোমার কথা না, তুমি এখানেই থাকো। আশা, আজকে প্রথম দিন তাই আমি তোমার কিছু কইলাম না, কানটা খুইলা শুনে রাখো। যদি তুমি আমার ভাবি আর ভাস্তির মনে কষ্ট দাও, সেই দিনটা তোমার জন্য সুখকর হইব না। কি ব্যাপার, তোমরা রান্না বান্না করতেছো, আশারা ডাকো নাই? আশারে ডাক দিতে যাবো কেন? ওর এখানে কি কাম? সাহায্য করবো, রান্না বান্না হাত লাগাইবো। করবো কাজ, অহনি ঘুমতে উঠছে। তোমার মুখের উপরেই কথা কইলো? আরে রাশেদ ভাত দাও, ও ছোট মানুষ, ওর এসব রান্না বান্না আসতে হবে না। আমি আর আম্মা আসি, আমরা দুজনে মিলে রান্না করে ফেলাম। না ভাবি, আর মা রান্না বান্না করবা আর ও সাজগোজ কইতে পারবে না। আশা, তুমি সকাল সকাল সাজগোজ করতেছো? আমি সকালবেলা সাজগোজ করতেছি, তোমার সমস্যা কি? সাজগোজ তো তুমি অবশ্যই করবা। তুমি দেখতেছো না মা ভাবি রান্না করতেছে, সাজগোজ করতেছো, দেখতে কেমন লাগে না? যাও মা ভাবির সাথে যাই রান্নাটা শিখো, এরপর দুপুরে গোসলদারি কইরা বিকাল বেলা সুন্দর করে সাজবা, তোমার নিয়ে ঘুরতে যাও। অসম্ভব, ফালতু কাজ করবার আমি শিখতে পারবো না। রান্না বান্নারে তুমি ফালতু কাজ বলতেছো? অবশ্যই এটা ফালতু কাজ। আর এমনি আছে, আব্বা শিখাই দিছিল দেখেই তো বিয়ার আগে তোমার সব কথাই হওয়া করছি। এখন বিয়া হয়ে গেছে, তোমার ফালতু কথা একটু আমি শুনতে পারবো না। আশা, এইটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এইখানে ওই সমস্ত ফুটানি চলবো না। থাকতে হলে রান্না বাড়া, হাড়ি পাতিল ধোয়া, ঘর গুছানো সবকিছু মার ভাবির লোকে তোমার সমান তালে করতে হবে। দেখে তোমার দরদ উৎসাহ করতেছে। যার বাপ নাই, যার বাপ মারা গেছে, সেই তো কাজ করবে, এটাই তো স্বাভাবিক। আজকে তো ভাগ্য ভালো, সাসার গাড়ি বয়ে খাইতে পারতেছে, সেটা কাম করতেছে। আমার আব্বা যদি তোমার টাকা না দিত, তোমার ভাবি আর তোমার ভাস্তি মানুষের বাড়িতে যা কাম করবে। খবরদার খবরদার, আমার ভাবির আর ভাস্তির আর একটা উল্টা পাল্টা কথা কবি না। একটু কইটা কাঁপলো না? ওই দুধের মতো মাসুম বাচ্চাটা নিয়ে এত বড় কথাটা কইতে যে মানুষের বাড়িতে কাম করবো, এই বাড়িতে বাইর করে দিতে আমি দ্বিতীয়বার চিন্তা করবো না। অনেক কাম করছেন, তরকারি কোটা করবেন, এটা লেগে আমার জামাই কাছে বিচার দেওয়া লেগে একা করতে পারেন না আপনারা। আমার মাইয়ারা মাছের মাথা খাওয়াইতে চাইনি। আসলে আমার মাইয়াটা অনেকদিন ভালো মন্দ খায় না, তাই শখ করলো যে মাথা দিয়ে ভাত খাইবো। আপনার মাইয়া শখ করছে দেখে কি আপনাদের মাছের মাথা খান? মাছের মাথাটা কি তার বাপে কিনে আনছে? মাথা কিনছে আমার স্বামী, এই মাথা খাইলে একমাত্র আমি খামো, আর কেউ না। মা, কাকিমা আমার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেছে। আশা, একটা বাচ্চা মানুষ শখ করে মাছের মাথা খাইতে, তুমি সেটা কোন এক নিয়ে গেলা? তার বাপ মারা গেছে, এত লাই দেওয়া তো তার ঠিক হয়েছে। তার মাছের মাথা খাইতে মন চাইছে, কালকে তার নতুন পোশাক পরতে মন চাইবো, আর পরশু দেবো আমার স্কুলে ভর্তি করে। আরে তোদের কে পূরণ করবো? তার কি বাপ বাচ্চা আছে? আর জন্ম দিলে কি শুধু বাপ হয়? বাপ তো সেই মানুষটা যে একটা ছোট্ট মানুষকে খাওয়ায়া পড়ায়া ভরণ পোষণ দিয়া শিক্ষার আলোকে আলোকিত করে একটা মানুষ হিসাবে তৈরি করে। আর মুক্তার বাপ তোমার সামনে খাড়ায় রয়েছে। আশা, যদি তুমি একবার ওর বাপ মরে গেছে বলে ওরা খোড়া দেওয়ার চেষ্টা করো, তোমার সেই দিন এমন অবস্থা করবো তুমি তোমার বাপের নাম মনে করতে তোমার কষ্ট হবে। আশা, আমি কাগজে কলমে সব সম্পর্ক চুকায় ফেলাম। তোমার এত শপিং ব্যাগ? পরে তো তেমন কিছু কিনা দিতে পারি নাই। দেখো তো মুক্তা, রাশাদ ডাকতেছো কেন? ভাবি ভাই যে নাই এটা আমি মনে করতে চাই না। এবার ভাবি মুক্তা আর আশা নতুন কাপড় চোপড় পাইলো, তুমি আর আমি পাক্কা খারাপ করো না। এর পরের বার তুমি আর আমি নতুন কাপড় চোপড় পাবো, এরা কেউ পাইবো না। কিন্তু আমার মন খারাপ করা চলবো না। আগে করে দিলাম। রাশিদ, হ্যাঁ একটা কাম কর, এনো শাড়িটা, এটা তোমার আমারে দিয়ে দাও, আমি করুন না। তোমার লাগে শাড়িটা আনছে সকলে।
আমার দিব কে? তাহলে আপনার লেগে শাড়ি আনতে পারে নাই, এই খুঁতখুঁতানি তোর মনের ভিতর থাইকাই যাইবো। আর ভাবির জন্য তার কত মায়া চিন্তা করতে পারতেছে, ভাবির জন্য আনছে, ভাস্তের জন্য আনছে, মায়ের জন্য আনতে পারে নাই। তাই শুনো, আমার এসব কিচ্ছু দরকার নাই, সবকিছু তোমার ভাবিরে আর ভাতিজিরে দিয়া দাও। আমি সবই বুঝতে পারছি, তুমি বউয়ের সাথে তোমার ভাবিরে ভালোবাসো। আমার জন্য শাড়ি আনছো, তুমি আমার তোমার ভাবির জন্য আনতে গেছো কেন? এত ভালোবাসা। আমি আমার ভাবিরে ভালোবাসি, ঠিক যেমন একটা ছোট ভাই তার বড় বোনকে ভালোবাসে, আমি ঠিক তেমনি আমার ভাবিরে ভালোবাসি। আমার ভাই মরে গেছে, ওখানে যাওয়ার মতো আর কে আছে এই দুনিয়া? এখন আমি আমার ভাবির একটা শাড়ি উপহার দিতে পারি না? না পারো না, তুমি আমার স্বামী, তুমি শুধু আমারই দিবা। এটা পরেন মামনি, ভালো তুমি এই জামাটা পরো। হ্যাঁ, জামাইয়ের টাকায় এই শাড়ি আর জামা কিনা হচ্ছে, এগুলো আমাকে লাগবে না। এই শাড়িটা তোমার মানাইবো ভালো। তুমি না ভাবি, এমন কথা আপনি কইেন না। আপনি যদি এই শাড়িটা না রাখেন, উক্ত যদি জামাটা না রাখে, রাশেদ কইছে কালকে আব্বারে ডাইকে আইনা আমারে তালাক দিয়ে আপনার লগে বাড়ি পাঠাই দিব। ভাবি, আমার সংসারটা আপনারা ভেঙে যেতে দিয়ে দাও, আপনার সংসারটা বাঁচা। একটা মেয়ে হয়ে তো আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারি না। শাড়িটা তুমি রেখা তো। ঠিক আছে, তাহলে পইরেন, অনেক রাত হইছে, আমি যাই ঘুমাই গে। মা দেখো জামাটা কি সুন্দর। ও মা দেখো না জামাটা কি সুন্দর। আশা, অনেক ধন্যবাদ। তুমি ভাবিরে আর মুক্তারে জামা কাপড় গুলি ফেরত দিয়ে আসছো, কি ভালো লাগতেছে। ভালো তো লাগবেই, তোমার ভাবির পা ধরে আমি মাফ চাইছি, তার কাছে ছোট হইছি, তোমার ভালো লাগবো না? আচ্ছা ধরো, ভাবির মতো যদি তোমার একদম বড় বোন থাকতো, স্বামী যদি এই বয়সে মরে যেত, তাহলে তুমি কি করতা? চেষ্টা করতাম না যে তোমার বড় বোন যাতে একটু ভালো থাকে, একটু সুখে থাকে, একটু হাসি খুশি মুখে থাকে। সেই সত্যি আমি শুন সকালে ওটা ঘুরতে যেতে দেবো। কি হইলো তো? আরে বাহ, পরের মতো লাগতেছে। হ্যাঁ হয়েছে, তোমার হয়েছে, শেষ হয়েছে? না, আর 5 মিনিট বেশি। হায় রে, 5 মিনিট আরো আধা ঘন্টা গেলাম। তুমি আসো। আর যাও, আসতে কি হয়েছে ভাবি? মুখ হালতেছেন কেন? জানি না, কালকে রাত থেকে এখন পর্যন্ত 7 বার বমি করছে, গাওটাও গরম। এত গা পুড়ে যাইতেছে আর বমি করছে, কিন্তু আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করলেন না ভাবি? ঘুমায় পড়ছিলা, অত রাতে তোমার ডাকলে আশা আবার কি মনে করে না করে, তাই এটা। আগে মুখটা সুস্থ, তারপরে ঘোরার বিষয়টা দেখা যাবে। মা আছে না? ডাক্তার কাছে নিয়ে যাবো। সই অহন আমারে ঘুরতে নিয়ে যাইবো কই? ডাক্তারের কাছে গেছে, এত বড় অপমান। আজকে এর বিচার কইরাই ছাড়। আপা, আজকে এখন এই মুহূর্তে আমার বাসায় আইবা। আরে ধ্যাৎ, তোর কান্দা শুনবানি গাইছি নাকি তোর বাড়িতে? জরুরি ভাবে খবর দিয়ে এসো তোমারে, কি করে? এইটা আমার আর সহ্য হইতাছে না, আমি এই সংসার আর করতে পারবো না। তুমি এক্ষুনি আমার এখান থেকে নিয়ে চলো। জ্ঞান সাহেব, আমার মেয়ে যত টাকা সত্যি অনেকগুলো টাকা দিয়া আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিছি। আর আপনার ছেলে আমার মেয়ের অপমান অপদস্থ কেন করে? যার জন্য আমার মেয়ের গুরুত্ব না দিয়ে তার ভাবির গুরুত্ব দেয়। ঠিক তার জাদু করছে। জাদু করে ঠান্ডা করে। আমার বড় পোলাটা মরে গেছে বেশি দিন হয় না। সংসারের দায় দায়িত্ব রাশেদের উপরে। রাশেদ তার ভাবিরে ভাইজিরে মাইয়ের সহ্য হয় না, মাইয়ের পেট ভরা হিংসা। আমার পেটে নাকি হিংসা? তোমারে দেখতেই পারে না, সবসময় তার বউয়ের সাপোর্ট নিয়ে কথা কয়। মাত্র কই বইতো কই বুনাইছে মহিলা দেখতে তো টাকা টাকা জাদুকর। তোর স্বামীরে আর তোর শাশুড়িরে জাদু করে রাখছে, যাতে তার সাপোর্টে কথা এই মহিলা। এই স্বামী মারা গেছে না, না না তোমার, তুমি তো ওর লগে রং ঢং করো। আর জামাই সুন্দর কি সম্পর্ক? সত্য করে কথা বলতেছি। আমি আমার মেয়ে নিয়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। আর আমার মেয়ে যদি এই বাড়িতে না থাকে বা না থাকতে পারে, ওই যে কাবিনের 10 লাখ টাকা, তারপর বিয়ের আগে তো 10 লাখ টাকা দিচ্ছি, মোট 20 লাখ টাকা নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। টাকা ঠিক করে আগে। এমন কথা বলবেন না। আশা কেন এই বাড়ি থেকে যাবে? আশার স্বামী আছে, এটা তো আশার সংসার। আমার তো কেউ নেই। আমি কেন আমার মাই আমি এই বাড়িতে ঘুরে থাকবো? আপনি কই যান? আমার মেরে দাও, আমার মেরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। একটা কথা কইতে আসবা না, আমরা বাধাও দিবা না, খবরদার কই দিলাম। যদি আর একটা বার বাধা দাও না, আমার মাইয়ার কসম লাগে। এনে আবার শেষ করে ফেলাম। মা, ভাবি সব কি কয়? কি শ্বশুর বৌমারে অনেক আজে বাজে কথা কইছে। কইছে কি যে বড় বৌমা যদি এই বাড়ি থাকে, তাহলে উনি উনার মাইয়া নিয়ে যাইবো গা। বিয়ার সময় যে টাকা পয়সা নিছস, সব টাকা পয়সা দিতে কইছে। আরো একটা কথা কইছে, কইতে আমার লজ্জা করতেছে। কইছে বৌমার সাথে কি অবৈধ সম্পর্ক আছে। ঠিকই বলছে, লাগে তার ভাবির ঠিকই সম্পর্ক আছে। তা যদি নাই থাকতো, রাশেদের কেন লেগে তার ভাবির প্রতি দরদ উতলা পড়ে? আমার তো মনে হয় দেবর আর ভাবির অবৈধ সম্পর্কের কথা জানাই তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে। আল্লাহর দোহাই লাগে, এত নোংরা কথা আর কইও না। রাশেদ আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, রাশেদ আমার ছোট ভাইয়ের মতো। তোর ভাবি নাই? এটা খালি তোমার ভাবি। এই বড় ভাই কার থাকে না? বড় ভাই কার মারা যায় না? তোর ভাই মরে গেলে দেবররা ভাবির দিকে তাকাই দেখে না। হ্যাঁ, এই রাশেদ তোমার জন্য তো পাগল, আর তোর মেয়ের জন্য তো উতলা কেন? কারণটা কি? জানতে স্যার, আমার বয়স যখন 6 বছর, তখন আব্বা মারা যায়। বয়স তখন 12। বয়সী ভাই আমার আব্বার অভাব বুঝতে দেয় না। ভাইয়া কিন্তু আমার অনেক বেশি মেধাবী ছাত্র ছিল। তো হত দরিদ্র পরিবারের দুজন তো একসাথে পড়ালেখা করা যাবে না, কাউরে তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হইব। তো ভাইয়া তো ওই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো, আর আমি ফুল বাবু এই স্কুলে যাই। এইভাবে চলতেছিলাম দিন, যত ফর্ম ফিল আপ করলাম। কিন্তু সন্ধ্যা না হইতে আমি টের পাইলাম ভাইয়ের খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই। আমি বাইরে কইলাম, ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা, অন্ধকারে আলো পাইবা কই? কইল, আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস,
আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন, যেই আলোয় আমগো অভাব দূর হয়ে যাবো, আমগো গ্রাম, আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইব। আমার মধ্যে জিত চাইবা বসলো, যে মূল্যে ভাইয়ের এই আশা পূরণ করবো। আমিও দিন রাত পড়ালেখা করলাম, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম, তো যখন মাস্টার্স পরীক্ষা দিব আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল যে আমার 2টা কিডনি ড্যামেজ, আমার কিডনি আর কাজ করতেছে না। মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম, কিন্তু হতাশ হইলাম না। আমি জানি যে আশা দেখানোর মতো একজন তো এখনো বাইসা আছে। আমি বাইরে জানাইলাম, ভাইয়া আমার কাছে ছুটে গেল, মানে তার মাথায় হাত রেখে শপথ করাইলে, খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না, এমনকি তোর ভাবিরও না, মারেও না। তারা কয়নি। আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে, আমার পরে ধরে যে কান্না করলো। ডাক্তারের কাছে পাগলের মতো ছুটে গেল, কইল যে তার 2টা কিডনি খুলে নিয়ে যাবো, আমার সুস্থ করবো। ডাক্তার তো সেটা শুনলো না। ডাক্তার সাপ সাপ জানাই দিল একটা কিডনি নেওয়া যাবে সর্বোচ্চ, অনেক টাকা লাগবে অপারেশনের জন্য। আমার গ্রামে ছুটে আসলো, দিক বিদিক ছুটতে শুরু করলো, মানুষের কাছে হাত পাততে শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো, আমার টাকা ঋণ দেন। মানুষ তার নানান কথা শুনাইলো, নানান কথা কইলো, কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইল না। ভাইয়া আমার দিকে হাসে কইল, আমার কিছু হইব না, আর যদি হয় তুই পারবি না। আমার শেষ স্মৃতিচিহ্ন দেখে রাখতে জানেন, আমার জবান দিয়ে কোনো কথা বাইরে এলো না। অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরাইলাম, কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা, হাড় ভাঙা পরিশ্রম করা, ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না। ফিরাইলো ভাইয়ার লাশ। এখন আপনারা কর, ওই ভাবির জন্য, ওই বাস্তির জন্য আমার কি করা উচিত? আমার উচিত না ভাইয়ের কবরের সামনে যারা কোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো? ওই কবরে তো তোমার থাকার কথা না, ওই কবরে তো আমার থাকার কথা। তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা। এই কথা আমার করার কথা না। আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এরকম একটা করে ভাই থাকে, যেমন আমি পারি নাই। আমি পারি নাই আমার ভাইয়ের ঋণ শোধ করতে, আমি পারি নাই। আমার তুমি মাফ করে দাও। আমার আসলে অনেক বড় সৌভাগ্য যে আমি এমন একটা বাড়ির বউ হয়ে আইতে পারছি, আর আমার দুর্ভাগ্য আমি তোমার ভাইয়ের মতো একটা মানুষকে দেখতে পারলাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি সবার সামনে আজকে কথা দিই, আমি ভাবিনি আমার বোনের মতো করে দেখবো, আর আমি ভাবতেছি আমার মেয়ের মতো করে দেখবো। আমি কথা দিলাম, আমার মাফ করে দাও। ভাবি তুমি তো আজকে জানলে ভাই আসলে আমার কারণেই মারা গেছে। ঋণটা ছিল, এটা ভাইয়ার ঋণ ছিল না, এই ঋণটা ছিল আমার। ভাবি আমার সেই ঋণ তো আমি পরিশোধ করতে পারছি, কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি, এই ঋণ আমি কেমনে শোধ করবো? ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করবো? তোমার আর কোনো ঋণ পরিশোধ করতে হবে না। তোমার ভাইয়েরা তুমি হারিয়ে গেছে, তোমার যদি কিছু হইতো ওই মানুষটা এমনি তো বুঝতো। এরকম একটা মানুষ আমার স্বামী আছে, এটাই তোমার সব থেকে বড় গর্বের। জানো আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি আমার এই মাইয়াটা যাতে ওর বাপের আদর্শ বড় হতে পারে, তোমার ভাইয়ের আদর্শ বড় হতে পারে। আমি তো আমার ছেলের পড়ালেখা ত্যাগ করে করে যাইছি, কিন্তু এত বড় সত্যি আমি জানতাম।